তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, মাধ্যমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, অর্থাৎ হিস্ট্রির যে প্রশ্নগুলো সব থেকে বেশি এবারের জন্য গুরুত্বপূর্ণ এবং বারবার যে প্রশ্নগুলো রিপিট হয়, অর্থাৎ এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে রয়েছে। অবশ্যই চলো আজকের সেশন আমরা একদম প্রথম যে প্রশ্ন, এই চ্যাপ্টারের আরো কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। প্রথমেই কি রয়েছে, কার্লাইল সার্কুলার কি? কার্লাইল সার্কুলার কি? কার্লাইল ছিলেন বাংলা সরকারের চিফ সেক্রেটারি। কার্লাইল ছিলেন বাংলা সরকারের চিফ সেক্রেটারি 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। তিনি যে সার্কুলার জারি করেন তা কার্লাইল সার্কুলার নামে পরিচিত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা যোগদান করছিল। এই ছাত্রদের যোগদানকে আটকানোর জন্য কার্লাইল সার্কুলার জারি করা হয়। ক্লিয়ার? এরপর অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা যোগদান করলে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা যোগদান করলে সরকার বিভিন্ন সার্কুলার জারি করে তাদের স্কুল থেকে বহিষ্কার করে। যখন ছাত্ররা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত হচ্ছে তখন সরকার বিভিন্ন সার্কুলার জারি করে তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। এখন এর বিরুদ্ধে শচীন্দ্র প্রসাদ বসুর উদ্যোগে, শচীন্দ্র প্রসাদ বসুর উদ্যোগে 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। শচীন্দ্র প্রসাদ বসুর উদ্যোগে 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন স্কুল থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। যে সমস্ত ছাত্রদেরকে সরকার স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে তাদেরকে আবার পুনরায় শিক্ষার ব্যবস্থা করা ছিল এই অ্যান্টি সার্কুলার সোসাইটির মুখ্য উদ্দেশ্য। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। এই শিক্ষার সুযোগ পেয়েছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা। বিরাট সংখ্যক সাধারণ ভারতীয় জনগণ নিরক্ষরই থেকে যায়। তাহলে এই শিক্ষার সুযোগ শুধুমাত্র কারা পেয়েছিল? উচ্চ শ্রেণীর মানুষেরা। আর ভারতের সাধারণ মধ্যবিত্ত যে জনগণ তারা নিরক্ষরই থেকে যায়। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার উচ্চ শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। মাতৃভাষা সেখানে ছিল অবহেলিত। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় উচ্চ শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি, মাতৃভাষা সেখানে ছিল অবহেলিত। আর এই যান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত স্বাভাবিক বিকাশের কোনো ব্যবস্থা ছিল না। এই যান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত স্বাভাবিক বিকাশের কোনো ব্যবস্থা ছিল না। শুধুমাত্র কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থাই ছিল এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায়। তাই একে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে, যে হিতেশী তহবিল কি? দেখো, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার কাছ থেকে জমিদারি দেখাশোনার দায়িত্ব পান রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারপর প্রজাদের কল্যাণের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হিতেশী তহবিল নামে একটি তহবিল গঠন করেন। এই তহবিলে কি জমা হতো? টাকা। এই টাকা কোথা থেকে আসতো? দেখো, প্রজারা যে খাজনা প্রদান করত,
অর্থাৎ সাধারণ মানুষ যে খাজনা প্রদান করত, মানে ট্যাক্স, তার উপর হিতেশী বৃত্তি ধার্য করে এবং জমিদারি থেকে তার সম পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে হিতেশী তহবিল গঠন করা হয়। তাহলে প্রজারা যে খাজনা প্রদান করত তার উপর হিতেশী বৃত্তি ধার্য করে এবং জমিদারি থেকে তার সমপরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে হিতেশী তহবিল গঠন করা হয়। এই তহবিলের সঞ্চিত অর্থ গ্রামের পথঘাট নির্মাণ করা হতো, স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হতো, বিপদকালে চাষিদের সাহায্য ইত্যাদির উদ্দেশ্যে ব্যয় করা হতো। তাহলে হিতেশী তহবিলে যে অর্থ সঞ্চয় হতো তা থেকে গ্রামের মানুষদের উন্নতিতে সাহায্য করা হতো। এরপর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে বিশ্বভারতী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিশ্বভারতী কবে কে প্রতিষ্ঠা করেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে। ক্লিয়ার। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীকে বিশ্ব জাতির মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীকে বিশ্ব জাতির মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি বিশ্ব ধর্ম ও সংস্কৃতির মেল বন্ধন ঘটানোর উদ্দেশ্যে শান্তিনিকেতনে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এই জন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের কোথায় শিক্ষা দেওয়া হতো? শ্রেণীকক্ষের বাইরে, প্রকৃতির মধ্যে গাছের তলায়। ক্লিয়ার? তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তাদের মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল মানবতাবোধের শিক্ষা। শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল মানবতাবোধের শিক্ষা। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, শান্তিনিকেতন থেকে প্রায় 3 কিমি দূরে অবস্থিত শ্রীনিকেতন হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আরেকটি শাখা হল শ্রীনিকেতন। ক্লিয়ার? শ্রীনিকেতন কি? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন মানুষের সঙ্গে শিক্ষার সমন্বয়ের জন্য পল্লী গ্রামের সঙ্গে শান্তিনিকেতনের ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন মানুষের সঙ্গে শিক্ষার সমন্বয়ের জন্য পল্লী গ্রামের সঙ্গে শান্তিনিকেতনের ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া প্রয়োজন। এই উদ্দেশ্যে কবি গ্রাম উন্নয়ন এবং কিশোর যুবকদের জন্য উন্নয়নমূলক কার্যাবলীর কেন্দ্র হিসাবে গড়ে তোলেন শ্রীনিকেতন। তাহলে গ্রামের উন্নতি এবং কিশোর যুবকদের উন্নয়নমূলক কার্যাবলীর কেন্দ্র হিসাবে শ্রীনিকেতন গড়ে তোলেন। ক্লিয়ার? এটি কৃষি ও পল্লী সংগঠন ভবন এবং শিল্প ভবনের অন্যতম অঙ্গ। কবে কি উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কলা ভবন প্রতিষ্ঠা করেন? 1919 খ্রিস্টাব্দে কলা ভবন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 খ্রিস্টাব্দে
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এবং সেই পুরস্কারের অর্থ দিয়েই শান্তিনিকেতনের বিদ্যালয় তিনি আস্তে 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 বাড়াতে থাকেন, মানে সম্প্রসারণ করেন এবং নতুন নামকরণ করেন বিশ্বভারতী। শান্তিনিকেতনে বিশ্বভারতীর বিভিন্ন শাখা বা অঙ্গ প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম ছিল কলাভবন। শান্তিনিকেতনে বিশ্বভারতীর বিভিন্ন শাখা বা অঙ্গ প্রতিষ্ঠানগুলির মধ্যে কলাভবন ছিল অন্যতম। 1919 খ্রিস্টাব্দে কলাভবন প্রতিষ্ঠিত হয়। ললিত কলা বিষয়ক পড়াশোনা এবং গবেষণা কেন্দ্র হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর কলাভবনের প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? এরপর নন্দলাল বসু স্মরণীয় কেন? ভারতীয় চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু এক স্মরণীয় ব্যক্তিত্ব। ভারতীয় চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু এক স্মরণীয় ব্যক্তিত্ব। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন তিনি। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন নন্দলাল বসু। 1922 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন নন্দলাল বসু। তাহলে 1922 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ হিসেবে কে নিযুক্ত হন? নন্দলাল বসু। আর্ট স্কুলে পড়ার সময়ে তার আঁকা কিছু বিখ্যাত চিত্র হল শোকার্ত সিদ্ধার্থ, শোকার্ত সিদ্ধার্থ, সতী, শিব সতী আর ভীষ্মের প্রতিজ্ঞা প্রভৃতি। লেডি হেরিংহ্যামের সহকারী রূপে অজন্তা গুহাচিত্র নকল করার কাজ করেন নন্দলাল বসু। লেডি হেরিংহ্যামের সহকারী রূপে অজন্তা গুহাচিত্র নকল করার কাজও করেন নন্দলাল বসু। রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু গ্রন্থের অলঙ্করণও করেন তিনি। ক্লিয়ার? এছাড়া স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থ, স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থ তার চিত্রে ও নির্দেশে অলঙ্কৃত। স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থ তার চিত্রে ও নির্দেশে অলঙ্কৃত। আশা করছি এই সমস্ত প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।